পুলিশ কি মামলা নিতে বাধ্য? পুলিশ যদি মামলা না নেয় সেক্ষেত্রে করণীয় কি? প্রথমেই বলতে হয় ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুসারে পুলিশ এজাহার নিতে বাধ্য যদি সেটি আমলযোগ্য অপরাধ হয়। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ মামলা নিতে বা থানার কর্মকর্তা এজাহার নিতে বাধ্য, এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 54(1) উপধারায়। তাহলে 154(1) উপধারাতে পুলিশ এজাহার নিতে বাধ্য এবং এই 154 ধারাতে আমলযোগ্য অপরাধের কথা বলা আছে। আমলযোগ্য অপরাধ যদি সংগঠিত হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যায় সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই ঘটনা শুনবেন এবং তিনি মামলা আকারে এজাহার আকারে তা নির্ধারিত রেজিস্টার বইয়ে লিপিবদ্ধ করবেন। এখন দেখা যাচ্ছে যদি ওইটা আমলযোগ্য অপরাধ না হয় সেক্ষেত্রে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে বাধ্য নন। যদি আমলযোগ্য অপরাধ না হয় সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে বাধ্য নন। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমলযোগ্য অপরাধ জিনিসটা কি একটু বোঝা উচিত আমাদেরকে। আমলযোগ্য বা কগনিজেবল অফেন্স, তাহলে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স আমাদের দ্বিতীয় তফসিলের 3য় কলামে উল্লেখ করা আছে। তাহলে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 3য় কলামে যে সকল অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং প্রচলিত আইনে যে সকল অপরাধকে আমলযোগ্য বলে ঘোষণা করা হয়েছে তাকে আমলযোগ্য অপরাধ বলে। তাকে কি বলে বলেন? আমলযোগ্য অপরাধ বলে। তাহলে কার্যবিধির আমলযোগ্য অপরাধের সংজ্ঞা আছে কত ধারায়? না না 4(1) চ। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু মামলা নিতে বাধ্য, এই কথাটা কি মাথায় থাকবে? যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে না নেন সেক্ষেত্রে তাকে ফৌজদারি কার্যবিধির 217 ধারায় দোষী সাব্যস্ত করা যাবে, দণ্ডবিধির। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 154(1)-এ যে অপরাধের মামলা নিতে বাধ্য ছিল আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, সেই আমলযোগ্য অপরাধের এজাহার বা মামলা যদি না নেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে দণ্ডবিধির 217 ধারায় মামলা রুজু করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? বাবা এখানে একটা কথা আছে, সেক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি লাগবে বা ডিপার্টমেন্টাল একটা ব্যাপার আছে। 217 ধারায় বলা আছে যদি পুলিশ কর্মকর্তা মামলা না নেয়, যদি পুলিশ কর্মকর্তা কি বলেন মামলা না নেয় সেক্ষেত্রে আমাদেরকে তার বিরুদ্ধে দণ্ডবিধির 217 ধারায় যদি তার বিরুদ্ধে মূল অপরাধী হিসাবে তার বিরুদ্ধে মামলা রুজু করি সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা অথবা পুলিশ কর্মকর্তা 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে বাধ্য। যদি তিনি মামলা না নেন সেক্ষেত্রে, যদি তিনি এজাহার গ্রহণ না করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারি। দণ্ডবিধির কত? 217 ধারা। এখন গ্রেপ্তার করতে বাধ্য, গ্রেপ্তার করতে বাধ্য এমন ব্যক্তিকে যার বিরুদ্ধে পরোয়ানা আছে, এমন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার গ্রেপ্তার না করে যদি তাকে ছেড়ে দেয় বা পলায়নে সহায়তা করে সেক্ষেত্রে এর শাস্তি আছে 221 ধারাতে। আমি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ গ্রেপ্তার করতে বাধ্য
এমন ব্যক্তিকে গ্রেপ্তার না করে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছেড়ে দেন, যদি 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 তাকে হচ্ছে পলায়নের সুবিধা করেন, যদি তাকে হচ্ছে মামলা, তাহলে যদি তাকে ছেড়ে দেন সেক্ষেত্রে কত ধারায় মামলা রুজু হবে বাবা? 217 আর 221 মধ্যে পার্থক্যটা দেখেন। 217-তে হচ্ছে কাউকে মামলা থেকে বাঁচানোর একটা উপায় বলা আছে, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মামলা না নেন সেক্ষেত্রে ধরে নেব তিনি আসামি ক্ষেত্রে বাঁচাইতেছেন। তিনি আসামিকে বাঁচানোর জন্য তিনি এজাহার গ্রহণ করেন নাই, তিনি আসামিকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করেন নাই। সেক্ষেত্রে আসামিকে বাঁচানোর জন্য যদি পুলিশ মামলা না নেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে 217 ধারায় মামলা রুজু হবে। বুঝাইতে পারতেছি? আর যার বিরুদ্ধে ধরেন মামলা হয়ে গেছে কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য, পরোয়ানা হয়ে গেছে, গ্রেপ্তার করতে বাধ্য, গ্রেপ্তার করে নিয়ে আসছে কিন্তু সে ছেড়ে দিছে, এরকম হয় না? না, এমনি ছেড়ে দিছে, এমনি ছেড়ে দিছে, তার শালা, ওগুলা বুঝি না আমি। এরকম যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে আমরা ধরে নেব এর শাস্তি 221 ধারাতে আছে 3 ধরনের শাস্তি আছে। কয় ধরনের শাস্তি আছে? 3 ধরনের। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিকে কর্তা বা সরকারি কর্মকর্তা 7 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তা বাধ্য ছিলেন কিন্তু কি গ্রেপ্তার করেননি, তাহলে বলেন কি বলেছি যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে বাধ্য ছিলেন, যদি গ্রেপ্তার না করেন সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা 3 বছরের কারাদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত হবেন। রিল্যাক্স বাবা, 10 বছরের নিচে কোনো দণ্ডনীয় অপরাধে গ্রেপ্তার করতে বাধ্য ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা কিন্তু গ্রেপ্তার করেন নাই, সেক্ষেত্রে 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এখন আরও একটা প্রশ্ন এখানে উপনীত হয় 154 ধারায়, যে 154 ধারায় কিন্তু প্রাথমিক তথ্য বিবরণী দেওয়া হয়, 154 ধারায় কিন্তু হচ্ছে এজাহার দায়ের করা হয়, এবং এজাহার কে নেবে এই প্রশ্নে আমরা বলবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেবেন। এজাহার নেওয়ার বৈধ কর্তৃপক্ষ কে? কে কোথা থেকে দেখছেন জানাবেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। লাইভটি শেয়ার করে দিবেন, নিজে ওয়ালে রাখেন, লাইভটি অনেক কাজে আসবে। এবং আজকে আমি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলছি। পুলিশদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের অ্যাডভোকেটশিপের জন্য গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে আমরা পুলিশ পদোন্নতি পরীক্ষাতে নতুন একটা ব্যাচ শুরু করছি। রবিবার থেকে আমরা বিকেল 5টায় আমরা এই ব্যাচটা শুরু করছি পুলিশ পদোন্নতির। আপনারা যারা ক্লাস করতে আগ্রহী তারা একটা যাচাই ক্লাস দেখতে পারেন, যারা এই ক্লাসটি করতে চান তারা কমেন্টস করে রাখতে পারেন, আমরা পরবর্তীতে আপনাদের লিঙ্ক দিয়ে দিব। দেখেন তাহলে মামলা গ্রহণ করবে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি, তাই না? তাহলে ওসি মানে বলেন অফিসার্স ইনচার্জ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর আইও ইনভেস্টিগেশন অফিসার বা তদন্তকারী কর্মকর্তা আলাদা। পুলিশ অফিসার আমি ধরে নেব আপনার হচ্ছে কনস্টেবলের উপরে সবাই পুলিশ অফিসার, সবাই পুলিশ অফিসার। আর যদি বলতে হয় যে পুলিশকে আমরা ধরে নেব চৌকিদার থেকে সবাই। আবার যদি বলা হয় যে মামলা গ্রহণ করবে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় মামলা গ্রহণ করবে। আর যদি বলা হয় যে আপনার হচ্ছে তদন্ত করবে কে? ইনভেস্টিগেশন অফিসার করবে। তাহলে তদন্ত করে এসআই, মামলা নেয় ওসি। আমি বুঝাইতে পারতেছি? কত ধারায় ওসি মামলাটা গ্রহণ করলো? 154-তে। তিনি যদি মামলা গ্রহণ না করেন সেক্ষেত্রে দণ্ডবিধির কত ধারায়? 217 ধারায়। তাকে মূল অপরাধীর ন্যায় বিচার করা হবে, সহ অপরাধীর ন্যায় বিচার করা হবে, না সে কেন অপরাধী করে নাই? মূল অপরাধীর ন্যায় তার বিচার করা হবে। যদি সে এজাহার নিতে বাধ্য ছিল, মামলা নিতে বাধ্য ছিল, যদি সে মামলা না নেয় সেক্ষেত্রে তাকে মূল অপরাধীর ন্যায় বিচার করা হবে। এখানে আরো একটা কথা আছে বাবা, যে 154 ধারা গুরুত্বপূর্ণ।
এর সাথে 149 ধারা আছে। 100 কত 49 ধারাতে পুলিশ অফিসারকে অপরাধ নিবারণের কথা বলা হয়েছে, পুলিশ অফিসারকে অপরাধ প্রতিরোধের কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি যদি কোনো অপরাধ ঘটতে দেখেন সেক্ষেত্রে ওই অপরাধ যেন না ঘটতে পারে এই কারণে সে কি করবেন, একটু প্রতিরোধ করবেন, এইটা নিরোধ করার চেষ্টা করবেন এবং এইটা নিরোধ করতে সে বাধ্য। অর্থাৎ কোনো পুলিশ অফিসারের সাথে, কোনো পুলিশ অফিসারের কাছে যদি কোনো আমলযোগ্য অপরাধ ঘটে সেক্ষেত্রে ওই অপরাধ নিবারণ করতে সে বাধ্য। যদি এর ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে তাকে মূল অপরাধীর ন্যায় আমরা মামলায় দোষী সাব্যস্ত করতে পারবো। এর জন্য আলাদা একটা প্রসিডিং হবে, ওই একই মামলায় না, এর জন্য তার বিরুদ্ধে আলাদা একটা মামলা প্রসিডিং হবে এবং সেইটা হবে কত 217-তে। অর্থাৎ তিনি অপরাধ নিবারণ করতে বাধ্য ছিলেন, আবার গ্রেপ্তার করতে বাধ্য ছিলেন, আবার কাউকে বাঁচানোর উদ্দেশ্যে যদি তিনি মামলা না নেন সেক্ষেত্রে তাকে 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে 217-তে। তাহলে একটা প্রশ্ন এখানে আসে, প্রশ্নটা হলো যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে মিস্টার ক প্রহত হইল, প্রহত মানে তো বোঝেন, প্রহত হইল, প্রহত হওয়ার পর ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কান্নাকাটি করলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না। দণ্ডবিধির অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দোষী করা যাবে। ক কোনো অপরাধ করে নাই, খ মূল অপরাধীর ন্যায়, গ সহ অপরাধীর ন্যায়, ঘ দুষ্কর্মের ন্যায়। মূল অপরাধীর ন্যায়। কেন মূল অপরাধীর ন্যায় তাকে দোষী সাব্যস্ত করা যাবে? যেহেতু সে একটা অপরাধ করেছে এবং এটা দণ্ডবিধির 217 ধারা অনুযায়ী অপরাধ, যেহেতু দণ্ডবিধির 217 ধারা অনুযায়ী তিনি অপরাধ করেছেন তাই তাকে আলাদা তার নামে মামলা রুজু করব, আমরা তাকে মূল অপরাধী করে মামলা রুজু করব। আমি কি বুঝাইতে পারছি? এক্ষেত্রে সরকারের পূর্বানুমতি লাগবে। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে কিছু কিন্তু আছে। আপনারা যেই বলতেছেন না, এই যে একজন কমেন্টসও করছে যেগুলা কাগজে কলমে, হ্যাঁ একটা কিন্তু আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি প্রমাণ করতে পারেন মিস্টার ক তার সামনে প্রহত হয়েছেন, এটাও সত্য, মিস্টার ক তার কাছে এসে কান্নাকাটি করছেন কি, এটাও সত্য, কিন্তু মিস্টার কর ওই প্রহত হওয়াটা যদি তিনি প্রতিরোধ করতে চাইতেন তবে নিজে কেনুক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতো। এমন যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে সে বাধ্য না। ডেঞ্জারাস কথা বলছি না? এটা আইনের ফাঁক ফকর। থানার এর মধ্যেই আছে, এই 217 221-এর মধ্যেই এইসব কথাবার্তা আছে। ঠিক আছে, 217 221-এর মধ্যেই এইসব কথাবার্তা আছে। অর্থাৎ তার বিরুদ্ধে যদি চার্জে নিতে হয়, এইটা একটা 217, যদি তিনি অপরাধ প্রতিরোধ করতে বাধ্য ছিলেন, অপরাধ প্রতিরোধ করেন নাই, এটা হইতে পারে 166 দণ্ডবিধির কত 166। সরকারি কর্মকর্তা যদি তার দায়িত্বের অবক্ষয় করে, আইন অনুযায়ী যদি অবক্ষয় করে সেক্ষেত্রে শাস্তির কথা বলা আছে। এটা আমাদের কিন্তু এখন আমার রিলেভেন্ট না, মানে আমি এগুলো দৌড় জানতেই চাই না, এটা বলতেও চাচ্ছি না। ওকে, আমি জাস্ট বলতে চাইতেছি, এই খেয়াল করেন, সরকারি কর্মকর্তার যদি জীবনের ঝুঁকি থাকে, সরকারি কর্মকর্তা যদি দেখে যে এই অপরাধটি নিবারণ করার জন্য তার প্রবলেম ছিল, তার জীবনের ঝুঁকি ছিল, তার প্রহত হওয়ার ঝুঁকি ছিল, সেক্ষেত্রে তিনি কাউকে গ্রেপ্তার করতেও বাধ্য নন। তিনি কিন্তু গ্রেপ্তার করতেও বাধ্য নন, কিন্তু অপরাধ প্রতিরোধ করতেও বাধ্য নন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার নিতে বাধ্য কিনা বলেন তো? তার তো এরকম ঝুঁকি নাই। অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধ হইলে বাধ্য, আমল অযোগ্য অপরাধ হইলে তিনি বাধ্য নন। এক্সিলেন্ট, আমি বুঝাইতে পারছি? তাহলে আমল অযোগ্য অপরাধ হইলে তিনি জিডি কইরা নিতে পারেন, যে বাদাম তুমি জিডি কইরা যাও। আসলে ঘটনা এরকম না। এখন পাবলিক পুলিশের কাছে যাওয়ার পর পুলিশকে এমনি ডরায়, তারপর দেখা যায় যে থানার মধ্যে ওসি সাহেবও কেমন জানি করে একটু কথা কয়, আর লোকজনও ব্যস্ত, প্রচুর ব্যস্ত।
ধরেন এটা হাসপাতালের মতো, একজনে প্রতিদিনই যে মানে অপারেশন করে তার কাছে কাটাছিড়া কোনো বিষয়, প্রতিদিনই যে ঝামেলার মধ্যে থাকে তার কাছে ঝামেলা কোনো বিষয়, কিন্তু আমনের ঝামেলা তো আপনার, কিন্তু সে তো প্রতিদিন এইগুলা নিয়েই থাকে। ধরে বসেন, আর আপনার বসাইছে, আপনি চিন্তা করেন এত বড় ঘটনা ঘটে গেছে, আমি থানার মধ্যে বসবো আর স্যারে মনে হয় বিপরীত পক্ষ টাকা না খাওয়াই গেলে আমার এরকম বসাই রাখে। আপনি নিজের মধ্যে নিজে একটা কি সাইকোলজিক্যাল দুর্বলতা তৈরি করতেছেন। অযথাই ধরেন কেউ থানায় যোগাযোগই করে না, আপনি মনে করতেছেন উপরে থেকে ফোন দিয়েছে বলে আপনারা বসায় রাখতেছে, এগুলো অযথা। আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মামলা না নেয়, আপনি এসপি সার্কেলের কাছে যান, প্রত্যেকে ধরা। এইটা হলো বাস্তবিক করণীয়। ওখানে জানতে চাইছে একজন আসলে বাস্তবে কি করব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মামলা না নেয়, আপনি এটা শুরু হওয়ার জন্য কার কাছে যান? এসপি সার্কেলের কাছে যান, তার বড় একটা দরখাস্ত করেন। দরখাস্ত করার পর এসপি সার্কেল দেখবেন অবশ্যই এটা নিবে। বর্তমানে তো বিশেষ ক্যাডারেরা, তাই না? পোলাফাইনগুলো কিন্তু খুব ট্যালেন্ট, অদ্ভুত মেধাবী। আপনি যদি মেশিন বুঝতে পারবেন, অদ্ভুত মেধাবী এরা। আপনার ওই রক দইটাই বুঝতে পারবে আপনি কি কইতেছেন না কন। হ্যাঁ, তারা খুব সুন্দর করে দেখবেন যে ওই সাথে সাথে অ্যাকশন নেবে যদি আপনি এসপি সার্কেলের কাছে যান। এখন আবার আমাদের গ্রামের অবস্থা কি জানেন? ধরেন একজন এসপি সার্কেলের কাছে গেছে, যাওয়ার পর হের খালতো ভাই হয় এসপি, আসলে কিছু না, সে সাহস করে গেছে। ঠিক আছে, সে সাহস করে এসপি সার্কেলের কাছে গেছে। এসপি সার্কেলের কাছে যদি কেউ একটা অভিযোগ দেয়, অবশ্যই তিনি সুন্দরভাবে সেটা সুরাহা করবেন। আর যদি হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে, তাহলে তো আরও আগে ধরবেন যে কী করতেছেন। বলে স্যার এটা তো তারা তো বিভিন্ন ভূগোল বুঝাইতে চায়। ঠিক আছে, তারা সত্ত্বেও না, একদম ডাইরেক্ট বলবে আপনি এটা পদক্ষেপ নেন। এগুলো শুনতে চাই না। তারপরও তো কথা আছে বাবা, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সেই এই ঘটনা ঘটাইতে পারবেন। এসপি সার্কেল যদি আমল অযোগ্য হয়, তাহলে তো সেও বাধ্য না। করব কি? তাহলে একটা বিকল্প পদ্ধতি হলো আপনি এসপি সার্কেলের কাছে যান, না হয় আপনি আদালতে চলে যান, ম্যাজিস্ট্রেটের কাছে চলে যান। আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাই আর 200 ধারায় একটা জবানবন্দি দেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। এক্ষেত্রে একজন আইনজীবীর স্বর্ণপন্ন হওয়া ভালো। আপনি ম্যাজিস্ট্রেটের কাছে 200 ধারায় একটা জবানবন্দি দেবেন কার্যবিধির, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। আমার সুস্থ মস্তিষ্কে শর্টকা নেই, আমি যা বলতেছি এইটাই সত্যি। আমাকে মিস্টার রহিম, মিস্টার কইম মারার চেষ্টা করছিল, এরকম আমি বলতেছি আদালতের কাঠগড়ায় দাঁড়ায় ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারাতে বলতেছি কার্যবিধির? তার মানে ম্যাজিস্ট্রেট সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন 200 ধারায়, ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন 200 ধারায়। যিনি মামলা করতে আসছেন তার জবানবন্দি, বাদীর জবানবন্দি, ফরিয়াদির জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন কত ধারাতে? 200 ধারাতে। তো 200 ধারাতে টেম্পারেচার চেক করে ম্যাজিস্ট্রেট দেখতেছে ফলাটা আসলেই বেতনা ওর শরীরের মধ্যে। ও এত জায়গায় দৌড়াইছে, এমনি দৌড়ায় না, ওর কলিজার মধ্যে কি দাগ লেগেছে, এর একটা বিহিত করা দরকার। তখন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যখন দেখা যাবে যে একটা অভিযোগ নিয়ে একজন নালিশকারী গিয়েছে, সেইটা সিআর মামলা হিসাবে ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধ আমলে নিতে পারেন যদি অপরাধের সত্যতা থাকে। বাবা তাহলে পুলিশি মামলা আমলে নেবে কেডা? থানার ওসি। এক্সিলেন্ট, লাভ ইউ। থানার ওসি। আর নালিশি মামলা আমলে নেবে কে? ম্যাজিস্ট্রেট। তাহলে পুলিশি মামলা নিবে হচ্ছে থানার ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা। নালিশি মামলা নিবে কে? এসপি সার্কেল। আমি তার কাছে নিবেদন করবো যে হুজুর আপনার দায়িত্বে থাকা লোক এইসব কি করে। তারপর তিনি ওসিকে বলবেন যে আপনি মামলা নেন না কেন? ওসি বলবে এটা আমার আমলে নাই। তারপরেও আপনি যদি স্যার মনে করেন যে বাদীর একটু সুষমভাবে বন্টন করবেন, ওরা দুইটা মাথায় পোষা দিয়ে আদালতে পাঠায় দেন। তাহলে এসপি যদি বলে তাহলে লাভ হইবে যে এসপি কইছে মেয়া দেখছো ওসি আমার পক্ষে নাই, এসপি আছে, আদালতে যাই। আদালতে গেল, রিল্যাক্স। 200 ধারাতে তিনি আদালতে যেয়ে একটা জবানবন্দি দিলেন। জবানবন্দি দিয়ে বললেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। এই 200 ধারাতে বাদীকে, ফরিয়াদিকে জবানবন্দি করানো বাধ্যতামূলক, শপথ বাক্য পাঠ করানো বাধ্যতামূলক। রিল্যাক্স, রিল্যাক্স। তাহলে পুলিশ অপরাধ আমলে নিবে কত ধারায়? 154। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিবে 190। তাহলে 200 ধারায় তার আগে জবানবন্দি পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক। সে সত্য বলে না মিথ্যা বলে। তাহলে দুইটা কি ডান্ডা সরাইছে? পুলিশি মামলা আর নালিশি মামলা।
হ্যাঁ, পুলিশি মামলা এবং নালিশি মামলা। দেখেন, পুলিশি মামলা হোক আর নালিশি মামলা হোক, উভয় মামলার তদন্ত করবে পুলিশ। আদালতে যে মামলা হচ্ছে সেটারও তদন্ত করবে কে? পুলিশ। আর যেটা হচ্ছে নালিশি মামলা হচ্ছে সেটারও তদন্ত করবে কে? পুলিশ। তাহলে পুলিশ মামলা গ্রহণ করলো কত ধারায়? 154 ধারাতে। এই ম্যাজিস্ট্রেট মামলা গ্রহণ করলো কত ধারায়? 190 ধারায়। তার আগে পুলিশের মামলা গ্রহণের আগে কি সাক্ষীকে পরীক্ষা করতে হবে, বাদীকে পরীক্ষা করতে হবে? না, পুলিশি মামলা লাগবে না। ওসি সাহেব চলে যাবে, ওসি সাহেব লোক পাঠাবে। 157 এত চিল্লাচিল্লি করতেছে, বলবে যা বাবা ঘটনাটা দেখায়, পুলিশের মনে যদি আমলযোগ্য কিনা বা অযোগ্য কিনা একটু সন্দেহ তৈরি হয়, সেক্ষেত্রে 157 তিনি পাঠায় দেবেন তার অফিসারকে, যে বাদাম যায় দেখে আসো, তুমি তো বিট অফিসার, তুমি তো এই এলাকার লোক, তুই তো যায় দেখে আসো কি হয়েছে। সে যদি যায় দেখে যে না ঘটনা তো ঘটছে, এটা একটা আমলযোগ্য অপরাধ, সেক্ষেত্রে কিন্তু পুলিশ মামলা নিতে বাধ্য। আর যদি দেখে না এটা ঘটনা ঘটছে কি আমল অযোগ্য, পুলিশ সেক্ষেত্রে মামলা নিতে বাধ্য নয়। আমল অযোগ্য অপরাধ হইলে পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন না, 157B। আর আমলযোগ্য অপরাধ হইলে কিন্তু সে বাধ্য, তাই না? তাহলে পুলিশ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা নিচ্ছেন 154 ধারাতে। আমলযোগ্য অপরাধের তদন্ত করা হবে 156। আমলযোগ্য অপরাধের তদন্ত করা হবে কত ধারায়? 156। রিল্যাক্স বাবা, এইভাবে তো লেখার কথা ছিল না, বলছিলাম একসাথে নিচে নিচে দিয়ে যাবেন খালি, এভাবে তো লেখার কথা ছিল না। আমলযোগ্য অপরাধের তদন্ত কত? 156। নালিশি মামলার তদন্ত না, প্লিজ এইরকম না, আমাকে ইফটিজিং করা যাবে না। নালিশি মামলার তদন্ত 156(3)। রিল্যাক্স রিল্যাক্স, ওকে ওকে, আচ্ছা। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে কত ধারায় পুলিশ? 156। আর নালিশি মামলায় পুলিশ তদন্ত করবে কত ধারায়? 156(3)-এ। আমি কি বুঝাইতে পারি না? রিল্যাক্স। এখন পুলিশ আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে 155(2), যেটা মাথার মধ্যে বাজতেছে। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্ত করবে 155(2). এইটা আমার রিলিভেন্ট না, মানে এটা আরও একটা অন্য টপিক্সে চলে যাচ্ছে, আমি এমনি লেখাইলাম, আমার রিলিভেন্ট না। ওকে, আচ্ছা। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত 156, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত 155(2), নালিশি মামলায় তদন্ত 156(3). রিল্যাক্স বাবা, পুলিশ এই তদন্ত করে পুলিশি মামলা হোক আর নালিশি মামলা হোক 173 ধারাতে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। বলেন কি বলেছি? পুলিশি মামলা হোক আর নালিশি মামলা হোক 173-এ পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেবেন, পুলিশ প্রতিবেদন জমা দেবেন। ওবায়দুর রহমান অনেক ধন্যবাদ, নরসিংদী থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। সাজু ভাই অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা দেখছি না, একটা প্রশ্ন ছিল পলাশ ভাই শেরপুর থেকে, অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, কনস্টেবল কি মামলা গ্রহণ করতে পারে? না, কনস্টেবল মামলা গ্রহণ করতে পারে না, কিন্তু কনস্টেবল কি সাক্ষী হতে পারে কিনা? অবশ্যই পারে। এই প্রশ্নটা আসলে এরকম না, দেখেন, অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি সাক্ষী হইতে পারে, অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি সংবাদদাতা হইতে পারে, অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে। তার মানে ধরে নিতে হবে যে কনস্টেবলও মামলা করতে পারবে, ধরে নিতে হবে এএসআইও মামলা করতে পারবে, এসআইও মামলা করতে পারবে, ধরে নিতে হবে সবাই মামলা করতে পারবে যিনি অপরাধ সম্পর্কে জ্ঞাত। মাই ডিয়ার, তাহলে এখানে একটা সুন্দর কথা আছে, যে কথাটা হলো একজন কনস্টেবল কি মামলা করতে পারবে বা সাক্ষ্য দাখিল করতে পারবে? পারবে, যদি তার কাছে আলামত থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, একজন কনস্টেবল কি মামলা গ্রহণ করতে পারবে?
না। সাক্ষী দাখিল করতে পারবে, সাক্ষ্য দাখিল করতে পারবে, পারবে। এইবার একটা প্রশ্ন, একজন কনস্টেবল কি গ্রেপ্তার করতে পারবে? পারবে। 154 ধারায় যদি কোনো ব্যক্তি তার সামনে অপরাধ করে, সেক্ষেত্রে শুধুমাত্র 54 ধারায় একজন কনস্টেবল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। তাহলে কনস্টেবল মামলা নিতে পারে না, মামলার বাদী হইতে পারে। দেখবেন পুলিশি মামলার ম্যাক্সিমাম বাদী এএসআই, কিন্তু তদন্ত এসআইয়ের উপরে, এসআইয়ের নিচে কেউ করতে পারে না। এই যে 173 ধারায় যে তদন্তের কথা বলছি, তদন্ত প্রতিবেদন যে জমা দেবে, 156 ধারায় আমলযোগ্য অপরাধের যে তদন্ত করবে, 157(2) ধারায় আমল অযোগ্য অপরাধের যে তদন্ত করবে, 156(3) নালিশি মামলায় যে তদন্ত হবে, এই তদন্ত করবে কে? পুলিশ। এবং তদন্ত প্রতিবেদন জমা হবে 173(3) ধারাতে। জমা থাকুক, আপাতত জমা থাকুক। নালিশি মামলায় আসি। তাহলে ম্যাজিস্ট্রেট দেখতে পাচ্ছেন বাবা, টেম্পারেচার চেক করছেন 200 ধারাতে, তাই না? যদি সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে 190 ধারায় নালিশি মামলার অপরাধ ম্যাজিস্ট্রেট আমলে নেবেন। যদি অসত্য হয়, যদি এই অভিযোগটা ম্যাজিস্ট্রেট মনে করেন মিথ্যা হয়, সেক্ষেত্রে 203 ধারাতে ম্যাজিস্ট্রেট নালিশটি খারিজ করে দিবেন। এগুলা নিষেধ করছি না, দরকার নাই, ভুল বললেই না। তাহলে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে ফরিয়াদি সত্য বলতেছে 200 ধারায় টেম্পারেচার চেক করে, তাহলে সেক্ষেত্রে সে কি করবেন? 190 অপরাধটি আমলে নেবেন। বুঝতে পারতে হবে কিন্তু। আর যদি দেখেন যে না, নালিশটা মিথ্যা, ভিত্তিহীন, সেক্ষেত্রে কি করবেন? 203 ধারায় তিনি নালিশটি খারিজ করে দিবেন। বাবা, তিনি এখন মানদণ্ড তৈরি করতে পারতেছেন না, তিনি সত্য মিথ্যার মাঝামাঝি দণ্ডায়মান ম্যাজিস্ট্রেট। অর্থাৎ যিনি মামলা করতে আসছেন, তিনি সত্য কি বলতেছেন না মিথ্যা বলতেছেন, এটা তিনি বুঝতেছেন না। একটা ঝামেলায় পড়ে গেছে না ম্যাজিস্ট্রেট, তখন তিনি বলবে পুলিশ কোথায়? তখন তিনি 202 ধারাতে পরোয়ানা স্থগিত রেখে, সমন পরোয়ানা স্থগিত রেখে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিবেন। আমি বুঝাইতে পারছি কথাটা? কত ধারাতে দিবেন অনুসন্ধান বা তদন্তের? 202 ধারাতে। একটা মাথায় রাখতে হবে সারা জীবন এই কথা। তদন্ত হচ্ছে ইনভেস্টিগেশন, অনুসন্ধান হইল ইনকোয়ারি। তাহলে ইনকোয়ারি করবে সবসময় ম্যাজিস্ট্রেট, আর ইনভেস্টিগেশন করবে সবসময় পুলিশ, তদন্ত করবে সবসময় পুলিশ, আর অনুসন্ধান করবে সবসময় রিল্যাক্স। তাহলে সত্য মিথ্যা যাচাই করতে পারতেছে না ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে তিনি অনুসন্ধান এবং তদন্তের নালিশি মামলায় আদেশ দিবেন কত ধারাতে? 202 ধারাতে। তিনি সমন বা পরোয়ানা কি করে রাখবেন? স্থগিত করে রাখবেন। দেখেন, বাদী সত্যই বলে, ম্যাজিস্ট্রেট চেক করে দেখছে, যা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। চেক করছে কত ধারাতে? 200 ধারাতে। চেক করে দেখতেছে যে না, বাদী কি সত্য বলতেছে, কিন্তু ঘটনা অন্যদিকে ঘটে গেছে। অর্থাৎ বিচারটা সঠিক জায়গায় আসে নাই, ভিন্ন আদালতে চলে আসছে, এখতিয়ারবিহীন আদালতে চলে আসছে, ভুল আদালতে আসছে। যাওয়ার দরকার ছিল আর এক আদালত, অনেকগুলো আদালত না, একজনের কাছে চলে গেছে, কয় বাবা আমার তো এই বিচারের এখতিয়ার নাই, তুমি ভুল আদালতে আসছো। তখন নালিশি মামলাটি ম্যাজিস্ট্রেট 201 ধারাতে ফেরত দিবেন এবং এই ফেরতের কারণ পৃষ্ঠাঙ্কন করে সঠিক আদালতে প্রেরণের নির্দেশ দিবেন। আমরা পুলিশি মামলা এবং নালিশি মামলা কিন্তু পাশাপাশি রেখে পড়তেছি, তাই না? বুঝতে পারতেছি তো হালকা? তাহলে দেখেন, 200 ধারাটা একটা সার্কেল নালিশি মামলার, তাই তো? 200 ধারাকে সার্কেল হিসেবে রেখে আমরা যদি দেখি যে না সত্যতা আছে, তাইলে কি হবে? সত্যতা থাকলে 190, হ্যাঁ রিল্যাক্স। যদি মিথ্যা হয় 203, যদি সত্য মিথ্যা মাপকাঠি করতে না পারে 202, আর যদি ভুল আদালতে আসে রিল্যাক্স। বাবা, বাদী আমরা ধরে নিছি যে 190 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধটি কি করছেন? আমলে নিয়ে ফেলছেন। আমলে নেওয়ার পরে আবার তদন্তের কাছে চলে যেতে হবে। আবার কোথায় যেতে হবে বলেন? তদন্তের কাছে চলে যেতে হবে। আর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার পর তদন্তের কাজ আবার পুলিশের।
তাই পুলিশ ছাড়া কিন্তু মামলা চলতে পারে না। পুলিশের সাথে আপনি দুর্ব্যবহার করে বললেন দূর আপনাকে আমি করব না, থানা টাকা পয়সা খাইছে, এই করছে সেই করছে, এটা করে আপনি আরও একটা সংস্থা যদি পিবিআই চান সেও কি পুলিশ, আপনি যদি সিআইডি চান সেও কি পুলিশ, আপনি যদি এই যে এটাকে কি বলে এই পিবিআই তো 100% আছে, এটাকে আরও আছে র্যাবও এখন পুলিশ চালাচ্ছে, সবাই পুলিশ। তাহলে তদন্ত করবে কিন্তু পুলিশ। তাহলে একটা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে নেওয়া হবে কত ধারাতে? 154। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এটা 154। পুলিশ নালিশ বুঝি না, আমলযোগ্য মানেই 154। ম্যাজিস্ট্রেট ঘটা করে বললে 190 হইতে পারে, তাই না? তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 154, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত 156, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত 155, 2 নালিশি মামলায় তদন্ত 156, 3। তাহলে এগুলো সবগুলো তদন্ত প্রতিবেদন যাবে বা কততে? 173-এ। তাহলে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিবে কত ধারায়? 173-এ। পুলিশ রিপোর্ট দিবে কত ধারায়? 173-এ। তদন্ত প্রতিবেদন দিবে কত ধারায়? 173-এ। তদন্ত রিপোর্ট দিবে কত ধারায়? 173-এ। তাহলে পুলিশ রিপোর্ট, তদন্ত, পুলিশ প্রতিবেদন এইভাবে পড়তে হবে, ওইরকম না। পুলিশ রিপোর্ট, পুলিশ প্রতিবেদন, তদন্ত রিপোর্ট, তদন্ত প্রতিবেদন। বলেন কি বলছি? পুলিশ প্রতিবেদন, তদন্ত রিপোর্ট, তদন্ত প্রতিবেদন, পুলিশি তদন্ত। 173 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। তদন্ত করার পর ম্যাজিস্ট্রেট তদন্ত করলে কি হইবে, মানে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে কি হয়েছে তো আমরা দেখছি। ম্যাজিস্ট্রেট যদি সত্য পায় তাহলে আমলে নেবে, আর যদি না হয় তাহলে নিবে না, তাই না? আর যদি সত্য মিথ্যার মধ্যবর্তী স্থানে ম্যাজিস্ট্রেট উপস্থিত হইয়া যায়, বুঝি নাই, এক্সিলেন্ট, পরোয়ানা স্থগিত করে না, অধিক না, ওই শব্দটা ভুল হচ্ছে, তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিবেন। রিল্যাক্স। তাহলে আমি যেটা বলতে চাইতেছি এখন যে তদন্ত প্রতিবেদন কয় প্রকার? পুলিশ প্রতিবেদন, পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট, তাহলে চার্জশিট, ফাইনাল রিপোর্ট। তাহলে যদি তদন্তকারী কর্মকর্তা, জাহিদ ভাই অনেক ধন্যবাদ, মাঝে মাঝে আমার ভিডিও দেখেন, লাইভটি শেয়ার করে দেবেন। নূর আলম ভাই অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম, লাইভটি শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে। আপনারা যারা অ্যাডভোকেটশিপ ক্লাস করতে চান, পরীক্ষা খুব কাছে, পুলিশদের পরীক্ষাও কাছে, আমরা আলাদা ব্যাচে সপ্তাহে প্রায় প্রতিদিন আমরা ক্লাস করাচ্ছি। আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, সরাসরি যাত্রাবাড়িতে ক্লাস করাচ্ছি। যারা এই নতুন ব্যাচে অ্যাডভোকেটশিপ ক্লাস করতে চাচ্ছেন তারা বার কাউন্সিলের দ্রুত প্রস্তুতির জন্য ফোন দিবেন 01713847150 অথবা 01817451565 নাম্বারে। তাহলে তদন্ত প্রতিবেদন কত প্রকার? পুলিশ প্রতিবেদন একটা হচ্ছে চার্জশিট, একটা ফাইনাল রিপোর্ট। বাবা ফাইনাল রিপোর্টের আরেকটা নাম হইল চূড়ান্ত প্রতিবেদন বা চূড়ান্ত রিপোর্ট। লিখে নেন, কাজে লাগবে, নাহলে ভুল হবে। চূড়ান্ত রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন, তাই তো? চূড়ান্ত প্রতিবেদন বা চূড়ান্ত রিপোর্ট ফার্স্ট প্রকার। হ্যাঁ ফার্স্ট প্রকার, ফার্স্ট। আমাকে এইটা ইসার ছবি তুলে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে দিয়ে একটু। পাঁচ প্রকার, পাঁচ। তাহলে এবার একটা প্রশ্ন উপনীত করি, করব? বিরক্ত হবেন? প্রশ্ন করি একটা। এই যে আনোয়ার ভাই, একটা প্রশ্ন করি আপনারে, ফোন দিয়া অস্থির বানাবে, স্যার এখনো আসে না, কিছু ভালো লাগে না।
খুব দেখতে পাচ্ছি, চলতেছি, বুঝতেছি। রিল্যাক্স। প্রথম প্রশ্ন আপনাকে, তদন্ত প্রতিবেদন কত প্রকার? চূড়ান্ত প্রতিবেদন কত প্রকার? পুলিশ রিপোর্ট কত প্রকার? চূড়ান্ত রিপোর্ট কত প্রকার? ধাক্কা লাগতেছে না? ধাক্কা লাগে? হ্যাঁ, চূড়ান্ত দেখলেই 5 দাগাইতে হবে। ও ভালো ট্যালেন্ট তো বাবা। তার মানে ফাইনাল রিপোর্ট আর চূড়ান্ত দেখলেই দাগাইতে হবে। উরি বাপ রে বাপ। তাহলে চূড়ান্ত আর ফাইনাল দেখলে 5 প্রকার, তাই না? আর পুলিশ দেখলেই 2 প্রকার। এটা কিন্তু খুব দামি প্রশ্ন, খুব দামি প্রশ্ন। পুলিশ রিপোর্ট কত প্রকার? তদন্ত রিপোর্ট, পুলিশ প্রতিবেদন, চূড়ান্ত প্রতিবেদন। তাহলে 5 প্রকারটা একটু বুঝা যায়। হ্যাঁ, সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমল অযোগ্য। বলেন, আইনগত ভুল, তথ্যগত ভুল, আমল অযোগ্য। বলেন, সত্য, মিথ্যা। সাক্ষ্য আইন আমি করিয়েছি আমার এই হিউজ ভিডিও, আমার এই পেজে লার্নেড ল একাডেমি। রুমান ভাই, আপনি হচ্ছে এই একদম সিকোয়েন্স অনুযায়ী এইখানে ভিডিও আছে সাক্ষ্য আইনের অনেক, আমি আবার পরে করাবো। সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল। রিল্যাক্স, মাথা কি ঠান্ডা? আমি এদাস একটা কঙ্কাল দাঁড় করাচ্ছি, এগুলো আপনাদের ডিটেলস পড়তে দিব। এরপর আসবেন, তারপর খেলা হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ধরবো, ধরতেছি আমি। আপনার পড়া ধরলে তো রাগ করেন না জুয়েলের মতো। তাহলে দেখেন, এইভাবে বলতে হয় যে চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য। ব্যাপারটা কি এরকম না? হ্যাঁ, মিথ্যা। হ্যাঁ, পাঁচটা: সত্য, মিথ্যা, আইনগত ভুল, তথ্যগত ভুল, আমলের অযোগ্য। ছোট করে, এত কঠিন না। রিল্যাক্স বাবা। তাইলে খেয়াল করেন, আমার জীবনের একটা ঘটনা বলি। এই যে ফাইনাল রিপোর্ট শুনলে মনে হয় যে সানডে মানডে ক্লোজ। ঠিক আছে, মনে হয় যে ফাইনাল করে দিল। হ্যাঁ, মামলার ফাইনাল হয়ে গেছে। এখন ফাইনাল রিপোর্ট মানে কিন্তু হচ্ছে আপনি মামলা থেকে খালাস পাবেন। ফাইনাল রিপোর্ট মানে হচ্ছে আপনি মামলা থেকে অব্যাহতি পাবেন, আপনার দোষ পাওয়া যায় নাই। তাহলে পুলিশ যদি আসামিগণের দোষ না পান, সেক্ষেত্রে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। আমি কি বুঝাইতে পারছি? আর যদি দোষী হয়, তার আবেগ যদি কাজ না করে বিবেক কাজ করে, আমি দোষী, চার্জশিট দিয়ে দিবে। চার্জশিট দিয়ে দিবে, পুলিশ চার্জশিট দিবে, তাই না? এই চার্জশিটের বাংলা হলো অভিযোগপত্র। চার্জশিটের বাংলা কি বলেন? অভিযোগপত্র। চার্জে কি কি থাকবে, চার্জশিটে কি কি থাকবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসে। এগুলো না বুঝাইলে এমনি বুঝে যাবেন আপনার, আল্লাহর মতো সমস্যা নাই। আমি এত দূর যাব না, রিল্যাক্স। তাহলে নালিশি মামলা আমরা শুরু করতেছি কত ধারায়? শুরু করছিলাম। পুলিশ কি মামলা নিতে বাধ্য? বাধ্য, বাধ্য। কত ধারাতে বাধ্য? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 154(1) ধারায় তিনি বাধ্য। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ যদি মামলা না নেন, সেক্ষেত্রে আমাদের প্রতিকার কি? সুন্দর করে বলেন, মিষ্টি করে। তাও বিনাশ্রম, মানে অত কষ্ট নাই, কাউন দাউন ফিরি। 217 ধারাটা আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য, যোগ্য,
217 এই জন্য ডিস্টার্ব, এটা বের করেন। আপোষযোগ্য নয় মনে হয়, এরকম দেখেন তো কিছু একটা আছে কিনা, দেখা যায় কোনো সুযোগ আছে? জামিনযোগ্য অপরাধ, আগে এটা লেখেন 217 জামিনযোগ্য। যাবে যাবে জামিনযোগ্য, হ্যাঁ জামিনযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ, আপোষ অযোগ্য অপরাধ, এগুলো একটু দেখে নিয়েন। হ্যাঁ এখন এই ধরনের প্রশ্ন হয়, এইটার ভরসা পাইতেছি না এটার উপরে, হ্যাঁ ভরসা পাইতেছি না। তবে এখানে একটা সুন্দর জিনিস আছে, সুন্দর জিনিসটা কি, যে এত সুন্দর করে লেখা আছে যে এজাহার নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বাধ্য? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 154 ধারাতে এজাহার নিতে বাধ্য। ফৌজদারি কার্যবিধির 154 উপধারায় বলা হয়েছে, থানায় এজাহার করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার নিতে বাধ্য, এবং যদি এজাহার গ্রহণ করতে অস্বীকার জানায় সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 157B ধারা অনুসারে এবং পুলিশ এটা হচ্ছে পিআরবি 157 বিধি অনুসারে থানার ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা ধর্তব্য অপরাধের খবর পেলে নিয়মিত ফৌজদারি মামলা রেকর্ড করবেন, এবং এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে বাধ্যবাধকতা। পিআরবি 243 বিধি অনুসারে আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে কেউ থানায় আসলে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ কর্মকর্তা এফআইআর গ্রহণ করা হতে বিরত থাকতে পারবেন না। ভয়ঙ্কর কথাবার্তা। পিআরবি 42 বিধিতে বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার গ্রহণ করতে অস্বীকার করলে এবং তা প্রমাণ হলে তা কর্তব্য অবহেলা হিসাবে বিবেচিত হবে, এবং এর জন্য তিনি সর্বোচ্চ 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন, এবং দণ্ডবিধির 166 ধারা এবং 217 ধারা অনুসারে তিনি দোষী সাব্যস্ত বলিয়া গণ্য হবেন। আমার মনে হয় যে টপিকটা হয়ে গেছে, ভালো হয়েছে, ঠিক আছে। এখন নালিশি মামলা কত ধারায় করবেন? 190। পুলিশি মামলা কত ধারায় করবেন? নালিশি মামলা অপরাধ আমলে নেবেন কত ধারাতে? বাবা এবার নালিশি হোক আর পুলিশই হোক, সকল কার্যক্রম এক হবে। আমি পুলিশ যেহেতু ঢুকে গেছে, তাহলে নালিশি মামলায় 202 ধারায় ম্যাজিস্ট্রেট কি করতেছেন বলেন? অনুসন্ধান এবং তদন্তের আদেশ দিচ্ছেন। ম্যাক্সিমাম পিবিআই এই তদন্তটা পায় এখন, পিবিআই। এবং দেখা যায় যে পুলিশের ডিপার্টমেন্টাল তদন্তও এখন কে করে? পিবিআই করে, বেশি করে, তাই না? আমরা ধরে নিচ্ছি ম্যাজিস্ট্রেট পিবিআইকে এই দায়িত্বটা দিয়েছে, তাহলে নালিশি মামলার তদন্ত সে শুরু করবে কত থেকে? 156(3) থেকে। এখন মাথার মধ্যে 152 অনেকের গোলাইতেছে। 152 কি আছে? আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত। তাহলে 155 আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে বলছে। আমল অযোগ্য হইলে কার অনুমতি লাগবে? ম্যাজিস্ট্রেটের। আর যোগ্য হইলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। এইটাই 155-156 ভাষা। আমলযোগ্য অপরাধ করতে হইলে, তদন্ত করতে হইলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না, আর যদি অযোগ্য হয় লাগবে। এখন ধরলাম লাগবে না 156 আর লাগবে 155(2). বাবা 155(2)টা সবসময় মাথায় রাখবেন, এইটা জিডি এবং নন জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 155(2) জিডি এবং নন জিআর মামলায় রুজু হবে। যদি জিজ্ঞেস করে জিডি কত ধারায় করে, একটা দামি প্রশ্ন কিন্তু, 155, তাই না? আর যদি এজাহার কত ধারায় করে, একটা দামি প্রশ্ন না? 154। এখানে কত কি লেখা, এজাহার কাকে বলে, কত প্রকার কি কি, কই পাইছেন এগুলা? আনোয়ার ভাই পুলিশের ক্লাসগুলোও করেন না? হ্যাঁ সব ক্লাস করে, পুলিশদের সাথেও ক্লাস করে। তাই তো বলি।
তাহলে 155(2) এইটা একটা নন জিআর মামলা হবে। 155(2) আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে ওই ব্যক্তিকে পুলিশ লইয়া যাইবে। 155(2) আর 190(2) একই। বলেন কি বলেছি? 155(2) আর 190(2) একই, ঠিক আছে না? ওই আসছেন না রিটেন, এরকমই তো। 155(2)তে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে দেখা যাইতেছে সে রুটি খায়, মুড়ি টুটি লইয়া থানার সামনে বইয়েই রইছে, আমার মামলা পুলিশ না নিলে আমি বাড়ি যাবো না। আছে না খিস মারা লোকজন কিছু আছে। পুলিশ তো মানুষ, তারাও তো মানুষ। আচ্ছা জায়গায় বাজান তোমার কি হয়েছে, আমার মামলাটা না। এখন যেখানে আমলযোগ্য অপরাধ ঘটে নাই সেখানে ওসি সাহেবের তো মামলা নেওয়ার ক্ষমতাই নাই, সেখানে টাকা খাওয়ার কি আর বাইরে কি, তাই না? উপরের ফোন কি আর নিচের ফোন কি, ওসি সাহেবের ক্ষমতাই যেখানে নাই আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা নেওয়ার, সেখানে কিছু খামি দিয়ে বসে রয়েছে। এখন এগুলারে বলে সান্ত্বনা পুরস্কার, ঠিক আছে? এই সান্ত্বনা পুরস্কার হিসাবে সে সরাসরি নিয়ে যাইতে পারে, সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে পারে 155(2)-এ। আমি কি বুঝাইতে পারছি? পুলিশ যখন 155(2)-এ অভিযোগকারীকে, ফরিয়াদিকে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাবে, ম্যাজিস্ট্রেট যদি দেখে ওই অপরাধের সত্যতা আছে, সেক্ষেত্রে 190(2)-এ তিনি অপরাধটি আমলে নেবেন। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারতেছেন না? আল্লাহ জানে। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি আনতে গেছে, একটা লগে লোক নিয়ে গেছে যে হুজুর এটারে তো থানার সামনে দিয়ে বাইরে করতে পারি না, এটা একটা অভিযোগ নিয়ে আসছে, দেখেন আপনি একটু টেম্পারেচার চেক করেন আমলযোগ্য অযোগ্য কিনা, আমি তো ধরতে পারি না। পুলিশ নিয়ে যাবে। পুলিশ না পুলিশ বাধ্যতামূলক না, 3 ভাবে ম্যাজিস্ট্রেট নিতে পারে, সে একাও যাইতে পারে। এ তো পুলিশ তাকে সান্ত্বনা দিতেছে। এইটা পুলিশ নিয়ে গেলেও নন জিআর, মানে জিআর নয়, এটা নালিশি মামলা হবে। পুলিশ তো তাকে সান্ত্বনা দিছে, এটা তো নন জিআর মামলা। নন জিআর মানে কি? জিআর নয়, জিআর যেটা নয় সেটা তো সিআর মামলা, পুলিশ নিয়ে গেলেও সিআর হয়ে যাবে। তাহলে পুলিশ 55(2)-এ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট টেম্পারেচার চেক করে দেখতেছে ঘটনা তো ঘটেডেড, তাইলে সরাসরি পুলিশকে মামলা ফাইলিংয়েরও নির্দেশ দেওয়ার ক্ষমতা তার আছে। আমি বুঝাইতে পারছি কথাটা? জিআর মামলা হিসাবে রুজু করে নেওয়ার ক্ষমতাও তার আছে। সে বলতে পারে যে মামলাটা আপনি জিআর আকারে রুজু করেন, আবার সে নিজেও আমলে নিতে পারেন। পুলিশ ন্যাচারালি যখন তার কাছে কোনো আসামিকে নিয়ে আসবে, সে 190(2) ধারার ক্ষমতা হলে অপরাধটি আমলে নেবেন। রিল্যাক্স। পাঠাবেন 156(3) নালিশি মামলা, তদন্ত পুলিশের কাছে পাঠাচ্ছে। নালিশি মামলা মানে কি? ঘুরিয়ে পেঁচিয়ে তো একই জিনিস। নালিশি মামলা মানেই হচ্ছে আপনার কি, পুলিশের কাছে তদন্ত পাঠাইতে হবে। তা পুলিশের কাছে যখন নালিশি মামলার তদন্ত পাঠাবে 156(3), হ্যাঁ ইয়েস, তাহলে আমার নালিশি মামলায় পুলিশ দেখতেছে যে অপরাধের সত্যতা নাই, এই অভিযোগকারীর পুলিশ যারা হাজির করছে 155(2)-এ, ম্যাজিস্ট্রেট দেখতেছে যে এই লোকের কোনো সত্যতা নাই, সেক্ষেত্রে নালিশটি খারিজ করে দিবেন কততে? 203। অর্থাৎ পুলিশ যখন একজন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, সে যদি দেখে সত্যতা আছে, তাহলে কি 190-এ অপরাধটা আমলে নেবেন। আর যদি দেখেন যে না এটা অসত্য, তাহলে তো নালিশটা খারিজ করে দিবেন 203 ধারাতে। সবসময় মাথায় রাখতে হবে নালিশ খারিজ 203, আপিল খারিজ 203। রিল্যাক্স, মাথা ঠান্ডা। বাবা পুলিশ তদন্ত কইরা আসছে, নালিশি মামলায় একটা তদন্ত করছে, পুলিশি মামলায়ও কি একটা তদন্ত করছে। এখন নালিশি মামলায় তদন্ত করছে, পুলিশি মামলায় তদন্ত করছে। পুলিশ যখন দেখবে যে এই অপরাধের সত্যতা নাই, তখন সে কি দিবে? ফাইনাল রিপোর্ট দিবে, বা চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত এফআরটি ফার্স্ট, হ্যাঁ এফআরটি ফাইনাল রিপোর্ট, এফআরটি। রিল্যাক্স।
তাহলে এইখানে আমি যেটা বলতে যাচ্ছি, আমাকে একটু যাইতে দেন। ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে আমি যার জন্য বাদী মামলা দায়ের করতে চাইছি, যার জন্য এত আকুপাকু করলাম, যারে ফাঁসাইতে চাইলাম, যার জন্য আমার এত কাহিল, যার জন্য আমার জীবন তছনছ, সেই ব্যক্তিটাকে পুলিশ বাদ দিয়েই সে চার্জশিট দিয়ে দিছে, ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে তার বিরুদ্ধে পুলিশ। আমি কি ক্ষুব্ধ না? আমি কি সংক্ষুব্ধ না? আমি যার জন্য এত ষোলকলা পূর্ণ করলাম, তার এই পুলিশ কি করে দিছে, বা ফাইনাল রিপোর্ট মাইরা দিছে তার বিরুদ্ধে। আমি ফরিয়াদি, আমি তখন 173 ধারার এগেনস্টে, অর্থাৎ এই ফাইনাল রিপোর্টের এগেনস্টে আমি নারাজি মারব। তাহলে খেয়াল করেন, চার্জশিটের বিরুদ্ধে কি নারাজি মারা যায়? যায়। নারাজির বিরুদ্ধে, ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি মারা যায়? বলেন তো। একটা ইজি ভাবে বলি, কঠিন করেন না, কঠিন করতেছেন আন্দাজে। আসামি নারাজি মারতে পারে না, এটা ভাবলেই হয়। হ্যাঁ, তাহলে আসামিরে যদি চার্জশিটে ঢুকায় দেয়, তাহলে সে কি নারাজি মারবে? আসামি নারাজি দিতে পারে না, তাহলে বলা যায় না ফাইনাল রিপোর্টের বিরুদ্ধেই হচ্ছে নারাজি। ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজিটা দিবে কে? বাদী। নারাজি সবসময় বাদী দেয়, আসামি দিতে পারে না। জুডিশিয়ারিতে অনেকগুলো প্রশ্ন দেখছি জানেন, এরকম যে একটা মামলায় খুব গন্ডগোল, এই হয়েছে সেই হয়েছে, সেই হওয়ার পর পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে, তদন্ত প্রতিবেদন দেওয়ার পর আসামি নারাজি দিয়েছে, আসামির নারাজির ব্যাখ্যা বিশ্লেষণ আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে আলোচনা করুন। ঠিক আছে না, 100% এটা ভুয়া প্রশ্ন, কিন্তু দিছে তো আপনাদের। তাহলে আপনাকে এক কথায় বলা উচিত যে এইসব বুজুং মাজুগের খবর নাই, আসামি নারাজি দিতে পারে না। কথা তো এইটুকুই, তাই না? 200 ধারা অনুসারে নারাজি দিবেন ফরিয়াদি বা বাদী। সেই জায়গায় আমি সব লিখে এসেছি। তার মানে নারাজি দিব 101, তাহলে 173 ধারার এগেইনস্টে আমি 200 ধারায় নারাজি দিচ্ছি, বাদী হয়ে যা আমি এই তদন্ত মানি না। থানায় হুজুর 2 লাখ টাকা দিয়েছে, আপনি জানেন। থানা প্রভাবিত হয়েছে। ওই দিনে আমি বুঝছি এরকম করবে। আমি গেছি, আমার মোবাইলটা পর্যন্ত ধরে নাই হুজুর, এটা খুব। তখন নারাজি যদি মঞ্জুর হয়, খেয়াল করেন 200 ধারায় নারাজি মারবে, নারাজি মঞ্জুর হইলে 173, তাহলে 173 ধারার এগেইনস্টে আপনি হচ্ছে 200 ধারায় নারাজি মারলেন। এই নারাজি যদি মঞ্জুর হয়, সেক্ষেত্রে 173(3) ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিবেন। তাহলে নারাজি যদি মঞ্জুর হয় কি হবে? 173(3) অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিবেন। পুলিশি মামলা, নালিশি মামলা কিন্তু হয়ে যাচ্ছে, আমি বুঝাইতে পারতেছি। এইগুলো এইভাবেই করতে হবে। 173(3) ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিবেন। বাবা, নারাজি যদি না মঞ্জুর হয়, দেখবেন এখন ম্যাজিস্ট্রেটরা খুব সরেস, পুলিশটা তো খাটাইতে চায় না, নারাজি দেদারছে না মঞ্জুর করে দেয়। লোয়ার কোর্ট কি করে? নারাজি টিকাইতেই চায় না, খবর লন, নারাজি টিকাইতেই চায় না, দেদারছে। পুলিশ একবার তদন্ত করছে না, এত কিসে আবার কি? হ্যাঁ, তাহলে আপনার যদি নারাজি মঞ্জুর হয়, সেক্ষেত্রে অধিকতর তদন্ত হচ্ছে। আর নারাজি যদি না মঞ্জুর হয়, আমি উচ্চ আদালতের রিভিশনে চলে যাব। আমি বুঝাইতে পারি না? নারাজি মঞ্জুর হইলে অধিকতর তদন্ত, আর নারাজি না মঞ্জুর হইলে কি হবে? আমি উচ্চ আদালতে চলে যাব। আমি 439 উচ্চ আদালতে চলে যাব। ওকে, রিল্যাক্স। আচ্ছা, তাহলে নারাজি না মঞ্জুর হইলে আমি রিভিশনে যাব। নারাজি যদি মঞ্জুর হয়, সেক্ষেত্রে অধিকতর তদন্ত। বাবা, অধিকতর তদন্ত যদি পুলিশ পায়, এটা কথা মাথায় রাখতে হবে। ম্যাজিস্ট্রেট কিন্তু তদন্ত বাতিল করার ক্ষমতা রাখেন না। ম্যাজিস্ট্রেট কেন, হাইকোর্টও কিন্তু তদন্ত বাতিল করার ক্ষমতা রাখেন না।
হাইকোর্ট কেন, মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু বাতিল করার ক্ষমতা রাখেন না, কারণ এই তদন্তের ব্যাপারে পুলিশকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ যা পাবে সেইটাই সে তদন্ত ইনক্লুড করতে পারবে। তাহলে ম্যাজিস্ট্রেট নিরুপায় না, সে বলতে পারে যে অধিকতর তদন্ত করো, মানে আরও কিছু চাই, যা আনছো ভালো, আরও কিছু আনো। তাহলে যা আনছো ভালো, এগুলা কিচ্ছু হয় না এটা বলা যাবে না। কিন্তু তদন্তের ব্যাপারে এখানে খুব সতর্ক। তদন্ত যা আনছে সেইটাই তার তদন্ত। এর জন্য যদি তার ভালো না লাগে, সে বলতে পারে তুমি বাদ, আরেকজনকে দাও। এই নারাজি মানে তুমি বাদ। তাহলে নারাজি মঞ্জুর হইলে থানা বাদ, এবার পিবিআই তদন্ত পাইল, অধিকতর তদন্ত দেওয়া হইল। অধিকতর তদন্ত দেওয়ার পর সম্পূরক চার্জশিট দিবে সেই 173(3)। অধিকতর তদন্ত দিবে কততে বলেন? 173(3)। সম্পূরক চার্জশিট দিবে 173(3)। তাহলে অধিকতর তদন্ত মঞ্জুর হইলে পুলিশ কি দেয়? সম্পূরক চার্জশিট। তাহলে আদালত দিবে অধিকতর তদন্তের নির্দেশ 173(3)। আর পুলিশ সম্পূরক চার্জশিট দিবে 173(3)। একই ধারায় দুই কাম। বুঝাইতে পারতেছি? আমরা যাত্রাবাড়িতে পড়াচ্ছি। আপনি যাত্রাবাড়িতে কাজলাবাড়িতে ঢালে আমাদের ক্যাম্পাস। সকাল 9:30টায় আমাদের একটা ব্যাচ আছে এবং আমরা বিকেল 4টায় একটা ব্যাচ করাচ্ছি, এবং এছাড়া অনলাইনে আমরা সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি। অ্যাডভোকেটশিপ বার কাউন্সিল নতুন ব্যাচ আমরা করাচ্ছি, কেবলমাত্র একটি ক্লাস হয়েছে। ওই ব্যাচে যদি ভর্তি হতে চান অনলাইনে বা সরাসরি, সেক্ষেত্রে ফোন দিবেন 01713847150 নাম্বারে, অথবা 01817451560 নাম্বারে। ওয়ালাইকুম আসসালাম রবি, ভালো আছি। তাহলে অধিকতর তদন্তর পর সম্পূরক চার্জশিট দিবে। কত ধারাতে দিবে? এখন পুলিশ ভাইদের একটা প্রশ্ন আসে যে সম্পূরক চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কি আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা। সম্পূরক চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার পুলিশের কোনো প্রয়োজন নাই। মামলার যে কোনো পর্যায়ে পুলিশ যদি কোনো আলামত বা সাক্ষ্য উদ্ধার বা জব্দ করতে পারে, সেক্ষেত্রে 173(3)-এ সে সম্পূরক চার্জশিট হিসাবে তা দাখিল করতে পারবে। এর জন্য আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আবার আদালত যদি অনুমতি দেয়, সেক্ষেত্রেও পুলিশ সম্পূরক চার্জশিট দায়ের করতে পারে। অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আবার অনুমতি দিলেও করতে পারবে। আমি বুঝাই যাচ্ছি কথাটা? তাহলে সম্পূরক চার্জশিটের ক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে, যে কোনো মুহূর্তে সে পারবে। তার মানে তদন্তের দায়ভার তার। যদি সে যে কোনো কিছু আলামত যে কোনো পর্যায়ে মামলার উদ্ধার করতে পারে, সে মামলায় অন্তর্ভুক্ত করে দেবে। একটা মামলা আপনার দায়েরের পর তদন্ত হবে, তদন্তের পর হচ্ছে ট্রায়াল হবে। এগুলো কার্যবিধির অনেক লম্বা লম্বা জায়গা। আমরা জাস্ট তদন্তের যে পার্টটুকু আছে, এটা আছে 154 থেকে 176 পর্যন্ত। এই 154 থেকে 176 আপনাকে ভালো করে জানতে হবে। এই 154, 155 কিছু উপধারা আছে, এগুলো ভালো করে জানতে হবে। 173 ধারার উপরে একটা বই হয়, 154 ধারার উপরে একটা বই হয়। এই ধারাগুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। এই ধারাগুলোর উপরে একটু জোর দিবেন। তাহলে 154 থেকে, তাহলে আমি একটা ধারা বিশেষ দ্রষ্টব্য দিয়ে শেষ করে দেই। বিশেষ দ্রষ্টব্য ধরেন একটা জিয়ার মামলা হয়েছে, একটা সিয়ার মামলা হয়েছে, পক্ষগণ এক। সেক্ষেত্রে মামলার ফলাফল কি হইতে পারে? একটা প্রবলেম আছে না? পুলিশে মামলা হয়েছে, নালিশি মামলা হয়েছে, পক্ষগণ কি এক। তাহলে একই বিষয় নিয়ে যদি পাল্টাপাল্টি মামলা হয়, উভয় মামলার যুগোপযোগী বিচার করা বাঞ্ছনীয়। এটা দেওয়ানি কার্যবিধির মধ্যে একটা বন্ধ থাকবে না। একই বিষয় নিয়ে যদি পাল্টাপাল্টি মামলা হয়, উভয় মামলার যুগোপযোগী বিচার করা বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে একটা সতর্কতা আছে, যে মামলা জিয়ার আকারে লিপিবদ্ধ হয়েছে, সেই সাবজেক্ট ম্যাটারে সেই বাদী, সেই পক্ষগণ সিয়ার মামলা লিপিবদ্ধ করতে পারবে না। সিয়ার মামলা কখনো জিয়ারের অন্তর্ভুক্ত হবে না। সিয়ার মামলা কখনোই জিয়ারের অন্তর্ভুক্ত হবে না। একই বিষয় নিয়ে যদি পাল্টাপাল্টি মামলা হয়, উভয় মামলার
যুগোপযোগী বিচার করা বাঞ্ছনীয়, এটা 205-এ আছে, লিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছিলেন জানাবেন। আপনারা নিয়মিত পড়াশোনা করুন, পরীক্ষা কিন্তু খুব কাছে এবং পাশ করার জন্য আমার মনে হয় যে এইভাবেই পড়তে হবে। এইভাবে না পড়লে, ডিটেলস যদি না বোঝেন, উপধারাগুলো যদি না বোঝেন, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।